আগের দিন আমরা শুরু করেছিলাম হচ্ছে স্পেসিফিক হিটস অফ সলিড। তোরা দেখেছিস কি ওই জিনিসটা? আমরা মনে হয় শুধুমাত্র ক্লাসিক্যাল কি করে ট্রিটমেন্টটা হয় স্পেসিফিক হিট অফ সলিড বার করা, সেটা আমরা করেছিলাম। এটা ডুলং পেরিস ল। কেউ দেখেছিস এখানে কোনো কনফিউশন আছে? আর অ্যাসাইনমেন্ট একদম মাত্র সাবমিট করে দিস, ইন্টিগ্রেশনটা করতে হবে হাতে করে কিন্তু। ঠিক আছে, যদি প্রথম পার্টটা হয়ে গিয়ে থাকে যেটা ডুলং পেটিস ল হলো, আমি একটু রিক্যাপ করে দিই। যেটা ডুলং পেটিস লতে কি বলা হয়েছিল, পুরো সিস্টেমটা ক্লাসিক্যাল সিস্টেম, আর একটা যে কোনো মেটেরিয়াল নাম্বার অফ হারমোনিক অসিলেটরস দিয়ে তৈরি। মানে প্রত্যেকটা পার্টিকেলই একটা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। এবার সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমি যদি প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি ক্যালকুলেট করি, তাহলে টোটাল এনার্জিটা মধ্যে একটা টাইম ডিপেন্ডেন্স আমি পাবো। মানে টাইম ডিপেন্ডেন্স বলি, টেম্পারেচার ডিপেন্ডেন্স আমি পাবো। তাহলে সেটা যদি আমি টি দিয়ে ডিফারেন্সিয়েট করি, যে তাহলে আমি স্পেসিফিক হিটটা পেয়ে যাবো। এবার এখানে কি করেছি কি, আমরা টোটাল এক একটা পার্টিকেলের এনার্জি এপসিলন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, এটা হচ্ছে কাইনেটিক পার্ট, প্লাস ভিএক্স, এটা হচ্ছে পোটেনশিয়াল পার্ট। আর পোটেনশিয়াল পার্টটা মানে কি, সেটা একটা হারমোনিক অসিলেটর, যেহেতু হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল হয় হাফ হাফ অফ এম ওমেগা জিরো স্কোয়ার এস স্কোয়ার। সেখান থেকে অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করেছে। অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করার সময় ম্যাক্সওয়েলস বোলসম্যান ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়েছে, যেটা আমরা দেখেছি আগে ম্যাক্সওয়েলস বোলসম্যান ডিস্ট্রিবিউশনটা। আর তারপরে অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করা হয়েছে। ক্যালকুলেশনের পর আমাদের এনার্জিটা এসছে কেবিটি, এপসিলন বার যেটা। আর তাহলে একটা পার্টিকুলার এনার্জি যদি কেবিটি হয়, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। আর আমাদের কাছে কি থ্রি ডাইমেনশনাল, পার্টিকেলগুলো থ্রি ডাইমেনশনাল, আর নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে এন। তাহলে টোটাল হচ্ছে, টোটাল এনার্জি হচ্ছে থ্রি এন কেবিটি। থ্রি এন কেবিটির মধ্যে শুধু টেম্পারেচার একটা ফার্স্ট অর্ডার ডিপেন্ডেন্স আছে, তার যদি টেম্পারেচার ডিফারেন্সিয়েট করি, তাহলে সিভি আসবে হচ্ছে থ্রি এন কেবি। এটা একটা কনস্ট্যান্ট, এটাকে কি বলে ডুলং পেরিস ল, আর এটার ভ্যালু মোটামুটি 5.96 ক্যালোরি পার মোল। এটা অনুযায়ী কি বলছে, যে স্পেসিফিক হিট কোনো মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট নয়, সব মেটেরিয়ালের একই স্পেসিফিক হিট হবে। আর তাহলে এই ক্ষেত্রে একটা জেনারেলাইজড ফর্ম ধরা হয়েছে। জেনারেলাইজড ফর্মের জন্য যখন হাই টেম্পারেচারে যাচ্ছে, এই সূত্রটা মোটামুটি সব মেটেরিয়ালের ক্ষেত্রেই কাজ করে। কারণ কি, এখানে কি অ্যাজাম্পশন ছিল হচ্ছে যে সবকটা পার্টিকেল ইন্ডিপেন্ডেন্টলি নিজের ফ্রিকোয়েন্সিতে মুভ করতে পারে। সেটা কখন সম্ভব? আমরা আমরা যখনই কোনো মেটেরিয়ালের সম্পর্কে আইডিয়া পেতে হয়, আমরা প্রথম কোথায় যাই? গ্যাস সিস্টেম, ফ্রি গ্যাস, যেটা আইডিয়াল গ্যাস সিস্টেম। আইডিয়াল গ্যাস সিস্টেমের ক্ষেত্রে কি ছিল আমাদের, যে একটা পার্টিকেলের সঙ্গে একটা পার্টিকেলের কোনো রকম ইন্টারাকশন হয় না। আর আইডিয়াল গ্যাস সিস্টেমের ক্ষেত্রে কখনোই জিনিসটা সম্ভব আইডিয়ালি, সেটা দেখবি বলা ছিল যে হাই টেম্পারেচারের ক্ষেত্রে আর লো ভলিউমের ক্ষেত্রে। মনে আছে এটা? হাই টেম্পারেচার আর লো ভলিউমে, তো লো ভলিউম বলছি, লো প্রেসারে তোর গ্যাস পার্টিকেলগুলো কিরকম বিহেভ করবে? হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, কত দূর হয়েছিল বলতো আমাকে একটু, কত দূর আমি বলেছিলাম লাস্ট?
হুম, যেটা বলছিলাম হচ্ছে ডুলং পেরিস ল। ডুলং পেরিস লটা হাই টেম্পারেচারে ভ্যালিড। কারণ কি, ডুলং পেরির লয়ের আমার অ্যাজাম্পশনস কি ছিল? অ্যাজাম্পশনস ছিল হচ্ছে আহ, যে পার্টিকেলগুলো, প্রত্যেকটা পার্টিকেল নিজের ইন্ডিপেন্ডেন্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে পারে। আর তো একটা পার্টিকুলার অসিলেশন একটা পার্টিকুলার উপর অসিলেশনের উপর ডিপেন্ড করে না। তুই ভাবতে পারিস জিনিসগুলো এরকম করে, মেটেরিয়ালের ভেতরে এরকম করে সাজানো আছে। একটা পার্টিকেল, একটা স্প্রিং, একটা পার্টিকেল, একটা স্প্রিং, একটা পার্টিকেল, এরকম করে প্রত্যেকটা লাইন এরকম পরপর লাইন চলতে থাকে। আর এই পরের লাইনটার সাথে এই আগের লাইনটা, এটাও স্প্রিং দিয়ে জোড়া। ঠিক আছে, আমার কাছে একটা রেফারেন্স আছে, ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি একটা। এই ধারে একটা পাইথন দিয়ে লেখা যায় এই জিনিসটা, কিভাবে একটা সিস্টেমটা চলে। ঠিক আছে, আমি দেখাবো একটু পরে। এবার যে এই সিস্টেমটার ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে একটা পার্টিকেলের অসিলেশন, এই পার্টিকেলটা যে এই স্প্রিং, দুটো স্প্রিং লাগানো আছে প্রত্যেকটা পার্টিকেলে, এইদিকে একটা আর এদিকে একটা, এই দুটো স্প্রিং এর জন্য অসিলেট করছে, কিন্তু এই আগের পার্টিকেলের অসিলেশনের উপর ডিপেন্ড করে না। এটা একটু অ্যাবসার্ড পরিস্থিতি, মানে এটা কোনোদিন সম্ভব খুব একটা নয়, বুঝতেই পারছিস। আর এটাই ছিল আমার অ্যাজাম্পশন, প্রথম একদম পুরো ক্লাসিক্যাল ট্রিটমেন্ট ডুলং পেটিস ল। এটা হওয়ার একমাত্র উপায় কি আছে? একমাত্র উপায় হচ্ছে এই দুটো পার্টিকেলের ডিস্টেন্স অনেকটা বেশি হবে। ডিস্টেন্স কখন বেশি হবে? আমরা গ্যাস থিওরি থেকে জানি, আইডিয়াল গ্যাস কেসের ক্ষেত্রে ডিস্টেন্স কখন বেশি হতে পারে? হ্যাঁ, ক্লাস সব রেকর্ড হচ্ছে। আমাকে একটু রেসপন্স কর কিছু, তাই কখন পার্টিকেলগুলোর মধ্যে ডিস্টেন্স বেশি হবে? যে কোনো একটা পার্টিকেল সিস্টেম বোঝার জন্য সবচেয়ে সহজ থিওরি হচ্ছে আমাদের গ্যাস, আইডিয়াল গ্যাস থিওরি, মানে যে কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাসের ক্ষেত্রে যে অ্যাজাম্পশনস গুলো ছিল, যে একটা পার্টিকেলের উপর একটা পার্টিকেল মোশন ডিপেন্ডেন্ট নয়, যতক্ষণ না তারা খুব কাছে চলে আসছে। এটা ফিজিক্যালি পসিবল কখন? যখন হাই টেম্পারেচার আর লো প্রেশার হয়। হাই টেম্পারেচার লো প্রেশার মানে হচ্ছে পার্টিকেলগুলোর ডিস্টেন্স একে অপরের থেকে অনেকটা দূরে। সেটা তো বুঝতে পারছিস। হাই টেম্পারেচার আর লো প্রেশারে সাধারণত ভলিউমটা অনেক ডিফারেন্ট, অনেক বেশি হবে। ওই জন্য পার্টিকুলার ডিস্টেন্স অনেক দূরে হয়ে যায়, ওই জন্য দুটোর মধ্যে ইন্টারাকশনটা অনেক কম বা নেগলিজেবল ধরা যায়। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আমার যে ডুলং পেটিস লয়ের অ্যাজাম্পশনস গুলো ছিল, সেগুলো কিন্তু সবকটাই ভ্যালিড হচ্ছে। ওই জন্য প্রায় হাই টেম্পারেচার, মানে 300-র ওপর বা 300 বা 400-র উপরে সেই ডুলং পেটিস লটা কিন্তু ভ্যালিড, প্রায় কনস্ট্যান্টই হয়ে যায় স্পেসিফিক। কিন্তু তার আগে যে 300-র নিচে যদি আমি যাই, লো টেম্পারেচারে যাই যদি, তাহলে কিন্তু ডুলং পেটিস ল একদমই ভ্যালিড নয়। এই যে কনস্ট্যান্ট লাইন, এটা হচ্ছে ডুলং পেটিস ল এর জন্য লাইন, আর এটা হচ্ছে তোর আসল এক্সপেরিমেন্টাল গ্রাফ, এটা হচ্ছে মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে যে আমি প্রথম থিওরি দিয়ে প্রথমটা অ্যাপ্রোচ যেটা করলাম, সেটা হচ্ছে ডুলং পেরিস ল, সিম্পল ক্লাসিক্যাল থিওরি। এন নাম্বারস অফ অসিলেটরস আছে, তাদের এনার্জি বার করে আমি স্পেসিফিক হিট বার করব। কিন্তু দেখা যাচ্ছে এটা হাই টেম্পারেচারে ভ্যালিড হলেও কিন্তু লো টেম্পারেচারে ভ্যালিড নয়। এর জন্য আমাকে তাহলে অন্য আহ, এই থিওরিটাকে আর একটু ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এবার এই থিওরিটা ইমপ্রুভ করার জন্য এর পরের যে চেষ্টাটা হলো, সেটা হচ্ছে আইনস্টাইন থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। আইনস্টাইন তো 1911-এ এটা অ্যাটেম্প্ট করতো একটা সেমি কোয়ান্টাম একটা অ্যাপ্রোচ নিয়ে। সেমি কোয়ান্টাম কেন আমি বলছি, আহ, এই সময় কোয়ান্টাম থিওরিটা প্রায় শুরু হয়েছে, কাজ করা শুরু হয়েছে। তোদের তোদের কোয়ান্টাম মেকানিক্স হয়ে গেছে তো? তাহলে কোয়ান্টাম মেকানিক্সে মোটামুটি প্ল্যাঙ্কস থিওরিটা নিশ্চয়ই পড়েছিস।
প্ল্যাঙ্কস থিওরি পড়লে তোর ডেনসিটি অফ স্টেট ক্যালকুলেশন কি পড়েছিস, মানে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে জায়গাটা ছিল? তাহলে আমি আরেকটা আলোচনা করবো আজকে, ঠিক আছে? ডেনসিটি অফ স্টেটটা পরের বারে লাগবে, ডিভাইডে লাগবে, আইনস্টাইনের লাগবে না। আইনস্টাইনটা সিম্পল, খুব একটা জটিল কিছু নেই। আইনস্টাইন কনসিডার কি করলো, আহ, যেই ক্রিস্টালগুলো অসিলেট করবে, ক্রিস্টালের যে ল্যাটিসগুলো আছে বা যেই পার্টিকেলগুলো আমি কথা বলছি যেগুলো এরকম একটার সঙ্গে একটা স্প্রিং দিয়ে জোড়া আছে, তো সেই পার্টিকেলগুলো অসিলেশনটা আর কন্টিনিউয়াস নয়, এবার ডিসক্রিট, মানে সব ওমেগা পারমিটেড নয়, যেটা কিন্তু আমরা কখন দেখি, যে যখন হারমোনিক অসিলেটর যখন সলভ করি, হারমোনিক অসিলেটরে কিন্তু সবকটা এনার্জি পারমিটেড থাকে না। এই যে ডিসক্রিটনেসটা, সেইটা এখানে ইন্ট্রোডিউস করি। কি কি অ্যাসাম্পশন আছে আমি একটু বলে দিই। দ্য ক্রিস্টাল কনসিস্ট অফ অ্যাটমস হুইচ মে বি রিগার্ডেড এজ আইডেন্টিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেটরস। এটা আগেও আমার ধরা ছিল প্রায়। A solid consists of n atoms is equivalent to 3 and one dimensional harmonic oscillator. এটাও লং পিরিয়ডসে ছিল। All oscillators vibrate with the same natural frequency due to the identical environment of each. The oscillators are quantum oscillators and have discrete energy spectrum rather than continuous one as for classical oscillators. যেটা আমরা সিম্পল আমরা হারমোনিক অসিলেটর যখন সলভ করে পেয়েছি, n প্লাস হাফ এইচ কট ওমেগা, তাই তো ছিল হারমোনিক অসিলেটর যখন কোয়ান্টাম মেকানিক্সে সলভ করেছিলাম শর্ডিঞ্জার্স ইকুয়েশন, ওখানে আমরা ইকুয়েশন এনার্জি লেভেলগুলো কি পেয়েছিলাম, n প্লাস হাফ এইচ কট ওমেগা। এবার তাহলে আমি এক্ষেত্রেও এই এনার্জিটা ডিসক্রিট না ধরে, যেটা কন্টিনিউয়াস না ধরে, যেটা আমি টু লং পিরিয়ডসে কন্টিনিউয়াস ধরেছিলাম, ধরে ইন্টিগ্রেশন করেছিল, এখানে কিন্তু আর ইন্টিগ্রেশন করতে পারবো না। যাই হোক, ঠিক আছে। এবার ওটা কন্টিনিউয়াস, এনার্জিটা কন্টিনিউয়াস হবে না, যেটা আমরা হারমোনিক অসিলেটর সলভ করার সময় দেখেছিলাম। যখন কোয়ান্টাম মেকানিক্সে হারমোনিক অসিলেটর সলভ করি, তখন আমরা এনার্জি লেভেল পেয়েছিলাম n প্লাস হাফ এইচ কট ওমেগা। আর n শুরু হচ্ছিল কত থেকে, n শুরু হচ্ছিল 0 থেকে। এবার কারোর কি একটা জিনিস মনে আছে যে যখন হারমোনিক অসিলেটর সলভ করেছিলাম, n শুরু হচ্ছিল 0 থেকে, আর যখন আমি পার্টিকেল ইন এ বক্স সলভ করেছিলাম, তখন কি n এর ভ্যালুটা কত থেকে শুরু হচ্ছিল? মানে n কিন্তু হচ্ছে শুধু ইন্টিজার, মানে 1 2 3 4 5 পর পর চলতে থাকে, ইনফিনিটি অব্দি হতে পারে। কারো কি মনে আছে? আচ্ছা, পার্টিকেল ইন এ বক্সের সলিউশন কারোর মনে আছে? পার্টিকেল সলিউশনটা কি হয় বলতো? ডিটেল বলতে হবে না স্যার, আমাকে ফর্মটা বললেই হবে। হুম, কোনটা কোনটা আরেকবার বল। দেখ, আসল ফর্ম হচ্ছে সাইন এন টু পাই এন এক্স বাই এল, বা সিম্পল এন এক্স বাই এল, এটাই ধর। আমার ফর্মটা ইম্পর্টেন্ট, আমার ভেতরে ডিটেলগুলো কনস্ট্যান্টগুলো আমি নর্মালাইজেশন কনস্ট্যান্টটাও বাদ রাখছি, এখন আমার ওটা দরকার। এবার আমাকে বল, যে এখানে তো এন এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন তোর সলিউশন পাবো আমি, তাই তো? হুম। আর এবার যদি আমাকে বলো যে আমাকে একটা কমপ্লিট সলিউশন দাও, যে আমার এরকম একটা পরিস্থিতি যেখানে আমাকে সব ধরনের পার্টিকেলটা যে কোনো একটা স্টেটে থাকতে পারে, তাহলে আমি যদি সেটা বার করতে হয়, তাহলে আমাকে কি বলতে হবে, সলিউশনটা কি হবে? এটা সিম্পল, সলিউশনটা, চিন্তাটা অনেক সিম্পল। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একদম এলিমেন্টারি প্রবলেম। এটা হচ্ছে প্রবলেম নয়, এলিমেন্টারি থিওরি, যেটা সুপার পজিশন প্রিন্সিপাল। যে কটা স্টেট আছে, সব কটা স্টেটের
যোগফল উইথ অ্যাপ্রোপ্রিয়েট নর্মালাইজেশন কন্ডিশন। তোকে যদি বলা হয় যে একটা পার্টিকেল ইন বক্সে একটা পার্টিকেল আছে যেটা হচ্ছে দুটো স্টেটে থাকতে পারে, n is equal to 1 and n is equal to 2, তাহলে সলিউশনটা কি হবে? একটু বল একটু, এটা এটা আলোচনা করার কি বলতে আসলে কত ভাবতে হবে এটা ঠিক করে। কার কোনো আন্দাজ আছে? এটা একটু বল। এটা এই কোশ্চেনটা আসে আর কি অনেক জায়গায়, যখন ব্রাকেট নোটেশনের ক্ষেত্রে দেখবি সাই ওয়ান প্লাস সাই টু উইথ অ্যাপ্রোপ্রিয়েট নর্মালাইজেশন কন্ডিশন। এবার এখান থেকে তো যে একটা ওয়েভ ফাংশন দিয়ে দেয়, দিয়ে বলে এ ওয়ান সাই ওয়ান প্লাস এ টু সাই টু, এটা হচ্ছে ওয়েভ ফাংশন। এবার তোকে জিজ্ঞেস করবে যে সাই ওয়ান স্টেটের থাকার প্রবাবিলিটি কত, কিংবা সাই টু স্টেটের থাকার প্রবাবিলিটি কত। এটা কি করে বার করিস? তো করেছিস কি এটা? জ্যাম ট্যামে আছে আসে কোশ্চেন। ঠিক আছে স্যার, যদি তাই হয় আমাকে একটা সিম্পল জিনিসের উত্তর দেওয়া অন্তত পক্ষে, এটা যে এন এর ভ্যালু কত, কোন ভ্যালু থেকে শুরু হবে, এন এর ভ্যালুটা 0 থেকে শুরু হবে না 1 থেকে শুরু হবে? যেটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমি জানি 0 থেকে শুরু হয়। বল কিছু। হুম, এটা 1 থেকে হবে, আর হারমোনিক অসিলেটর থেকে 0 থেকে হবে। তাহলে বুঝতেই পারছিস মানে কেন হচ্ছে দুটো, বুঝতেই পারছিস যে সাইন এন পাই এক্স যদি হয়, এন পাই এক্স বাই এল যদি হয়, এন ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে ওয়েভ ফাংশনটার কোনো ভ্যালু নেই, ওয়েভ ফাংশনটা 0, মানে ওয়েভ ফাংশনটা নেই। সেটা সেই সলিউশনটার কোনো মানে নেই, তোমার মানে ট্রিভিয়াল সলিউশন বলতে পারিস। আর যখন হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তখন n ইজ ইকুয়াল টু 0 স্টেটটা ভ্যালিড, কারণ ওখানে একটা n প্লাস হাফ এইচ কাট ওমেগা আছে। যদি n ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এনার্জিটা হবে হাফ এইচ কাট ওমেগা, আর তার করেসপন্ডিংলি একটা ভ্যালুও থাকবে ওয়েভ ফাংশন। ঠিক আছে, এটা পরে কাজে লাগে। আর প্রথম হচ্ছে, হ্যাঁ, বললাম যেটা অসিলেটার্স আর কোয়ান্টাম অসিলেটার্স। এবার এনি নাম্বারস অফ অসিলেটর মে বি প্রেজেন্ট ইন দ্য সেম কোয়ান্টাম স্টেট। এখানে একটা মানে বললাম সেমি কোয়ান্টাম যেটা, সেইটা ধরা হয়েছিল, কারণ পুরোটাই কোয়ান্টাম থিওরি করে ধরা হয়নি। The atomic oscillators form an assembly of systems which are distinguishable or identifiable due to their location of the separation and distinct lattice size, and hence obey Maxwell-Boltzmann distribution of energy. এবার আমরা যখন দেখবি যেহেতু কোয়ান্টাম সিস্টেম, এখানে কিন্তু ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন ইউজ করার কথা নয়। আমরা আগেই পড়েছি কোয়ান্টাম, যদি ক্লাসিক্যাল মেকানিক্সের কোনো প্রবলেম ডিল করতে হয়, তাহলে ডিল করতে হবে কি করে, ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন। কখন ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন কাজে লাগে এটা আমি পড়িয়েছি, এটা একটু বল আমাকে। ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন হওয়ার শর্ত কি, পার্টিকেলগুলোর নেচার কিরকম হতে হয়? এই তোর পড়েছিস এগুলো রে, বল একটুখানি। পার্টিকেলগুলো ডিস্টিংগুইশেবল হতে হয় যাতে তারা ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন ফলো করে। মানে তুই পার্টিকেলগুলোকে এক আলাদা আলাদা করে মার্ক করতে পারবি যে এই পার্টিকেলের এটা, মানে প্রত্যেকটার পাথ তুই ফলো করতে পারবি, এটাকে বলে ডিস্টিংগুইশেবল। ঠিক আছে, এইবার কিন্তু এখানে যে বলা হচ্ছে প্রত্যেকটা কোয়ান্টাম হারমোনিক অসিলেটরস, তাহলে আমি এখানে ম্যাক্সওয়েলস বোলসম্যান ডিস্ট্রিবিউশন কেন ইউজ করব? এক্ষেত্রে আইনস্টাইন বলছে যে যেহেতু প্রত্যেকটা পার্টিকেলই একটা ল্যাটিসের মধ্যে কনস্ট্যান্ট আছে, তো ওই ল্যাটিস থেকে বেরিয়ে যাওয়ার অপশন নেই। ল্যাটিস বলতে একটা, যেটা বলছিলাম আগের দিন, একটা বক্সের মধ্যে কনস্ট্যান্ট আছে, তাহলে আমি বক্সগুলোকে নাম্বারিং করতে পারি যে এই বক্সটা এখানে আছে, এই বক্সের মধ্যে পার্টিকেলটা আছে, পার্টিকেলটা মানে ওই পার্টিকেলটা কোনোদিন চেঞ্জ হবে না, ওই বক্স থাকবে, একই বক্সে একই পার্টিকেল থাকবে।
তাহলে এই সিস্টেমটা কোয়ান্টাম, কিন্তু আমি পার্টিকেলগুলোকে ডিস্টিংগুইশ করতে পারছি। ডিস্টিংগুইশ করতে পারলেই আমি ওটাকে ম্যাক্সওয়েলস বোলসম্যান ডিস্ট্রিবিউশন ইউজ করি। ঠিক আছে, আমার ডিস্ট্রিবিউশন ফাংশন হয়ে গেলে, এবার এনার্জিটা কত আছে সেটা বার করতে হবে, এনার্জি ক্যালকুলেট করতে হবে। এবার প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি যেটা আমরা জানি, যেটা হচ্ছে discrete energy levels of an oscillator with frequency nu are given by h nu, আর h nu হচ্ছে h nu ওমেগা 0, আর n is equal to 0 থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে প্ল্যাঙ্কস থিওরি বলছে। আর এবার কোয়ান্টাম আইনস্টাইন ইউজ করলো কি হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কি হবে, এপসিলন n is equal to n plus half h cut ওমেগা, আর ওমেগা 0 হচ্ছে সবকটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সবকটা একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। এবার তারপর যেরকম আমরা আগে অ্যাভারেজ এনার্জি বার করেছিলাম, আমি একটা পার্টিকুলার এনার্জি জেনে গেছি। তাহলে অ্যাভারেজ এনার্জি বার করার জন্য আমাকে কি ইউজ করতে হবে, ইন্টিগ্রেশন ওভার এনার্জি ইন্টু ডিস্ট্রিবিউশন ফাংশন, ইন্টিগ্রেশন ওভার ডিস্ট্রিবিউশন ফাংশন। এবার বলতো আমি এখানে এনার্জি ইন্টিগ্রেশন তো আগে করেছিলাম, ইন্টিগ্রেশনের বদলে এখানে সাম লিখলাম কেন? হ্যাঁ, এন ভ্যালুগুলো ডিসক্রিট, আর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো ভ্যালিড নয়, সেগুলো হচ্ছে বলতে পারি যেখানে ফাংশনগুলো জিরো। এবার তাহলে আমি এই ইকুয়েশনটা যদি ইউজ করি, এই ইকুয়েশনটা যদি আমি সলভ করার চেষ্টা করি, সেটা হচ্ছে এপসিলন এন, এপসিলন এন এর ভ্যালুটা সিম্পলি বসিয়ে দেয় এখান থেকে এখানে, বসানোর পরে আমরা একটা আরো জটিল একটা জিনিস পাচ্ছি। এখানে এইচ কাট ওমেগা 0 বাই কেবিটি, এটাকে আমি এক্স ধরে নিলাম, নাহলে এরপরে আর কাজ করে যাবে না। এবার এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে একটা এই ধরনের ফর্ম পাবো। হ্যাঁ, এই ফর্ম। স্ক্রিনটা কেমন করেছে। এবার দেখা যাচ্ছে স্ক্রিনটা, স্ক্রিনটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা এবার। এবার তোদের একটা কাজ আমাকে করে দিতেই হবে, সেটা হচ্ছে আমাকে এই যে সিরিজটা আছে, এই সিরিজটা একটু খেয়াল কর। ই টু দি পাওয়ার এক্স, এই সিরিজটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ই টু দি পাওয়ার 3x বাই টু প্লাস ই টু দি পাওয়ার 5x বাই টু, এরকম কন্টিনিউ চলছে। এবার এইটার ডিফারেন্সিয়েশন কি হবে সেটা আমাকে একটু ক্যালকুলেট করে বলো। নাহলে একটা যে এটা ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করিস, এটার আগে একটা এলএন লাগা, এলএন বলতে লগ, ঠিক আছে, এলএন বলতে ওই লগ ই টু দি পাওয়ার লগ, এটা বেসটা হচ্ছে ই, সেটাকে এলএন বলা হবে। এই জিনিসটা আমাকে আবার ডিফারেন্সিয়েট করে বল কি হচ্ছে, একটু হাতে করে পড়, না হলে হবে না। পারলে সবাই করে একবার, কারণ এখানে হাতে করে না হলে তো ক্যালকুলেট করতে পারবি না। হলো কারো সিম্পল ইন্টিগ্রেশন, সিম্পল ডিফারেন্সিয়েশন।
যদি এই এলএন শুধু এলএন দিয়ে সামনে একটা এলএন দিয়ে তারপর ডিফারেন্সিয়েট করবে, মানে বলতে গেলে আমি এইটাই চাইছি, এই ডিফারেন্সিয়েশনটা করতে বলছি। হ্যাঁ, হাফ আসবে না, তো হাফ তো আসবে না। এইটা তোর এই ডিফারেন্সিয়েশনটা এটাই ফিরিয়ে দেবে। ওই জন্যই আর কি ডিফারেন্সিয়েশন আকারে লেখা হয়েছে, কারণ ডিফারেন্সিয়েশন আকারে লিখলে তারপর এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে, না হলে এই সিরিজটা হ্যান্ডেল করা অসম্ভব বলতে পারিস। মানে এটা যে কি ভ্যালু আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু যখন আমি ডিফারেন্সিয়েশন ফর্মে নিয়ে আসবো এই ফর্মটাতে, সেটা দেখবি একটা সুন্দর কিন্তু ভ্যালু দেবে। এবার এই প্রত্যেকটা থেকে e⁴x/2 আমি কমন নিয়ে নিলাম। e⁴x/2 যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথমটা পড়ে থাকছে 1, তারপরটা পড়ে থাকছে হচ্ছে e⁴x, e⁴2x, এরকম করে চলতে থাকে। তো দেখ, এই সিরিজটা কি চেনা চেনা লাগছে? বলতে পারিস 1 প্লাস এক্স সামথিং প্লাস এক্স স্কোয়ার, এই সিরিজটা চেনা চেনা লাগছে? আচ্ছা, 1/1 - x এর এক্সপ্যানশন কি ছিল সেটা মনে আছে? হ্যাঁ, এটাই। তাহলে 1/1 - x এর এক্সপ্যানশন যদি হয়, তাহলে আমি এটার বদলে কি লিখতে পারি? এটার বদলে লিখতে পারি হচ্ছে -ln 1 - e⁴x। মাইনাসটি কেন এলো? যেহেতু 1/1 - x আছে, ওই জন্য এটা সামনে মাইনাসটা নিয়ে এসেছে। যেটা যদি লিখে দিই, তাহলে পড়ে থাকছে x/2 মাইনাস ln 1 - e⁴x। এই lnটা ভেতরে ঢুকিয়ে নিয়েছে। তাহলে আমার যদি এই ফর্মটা চলে আসে, তাহলে এখান থেকে আরেকবার ডিফারেন্সিয়েট করে যদি আমি, তাহলে x/2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ, আর ln of 1 - e⁴x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে প্লাস e⁴x/1 - e⁴x। ঠিক আছে? তাহলে পড়ে থাকলো আমার হুম, এবার তাহলে ফর্মটা কি এলো? এপসিলন বারের ফর্মটা হচ্ছে হাফ এইচ কাট ওমেগা জিরো প্লাস h⁻0 h কাট ওমেগা জিরো বাই এক্সপোনেনশিয়াল অফ h কাট ওমেগা জিরো কেবিটি -1। ঠিক আছে? যদি এটা হয়, তাহলে আহ, একটা জিনিস খেয়াল করে দেয়, সবকটা যদি অ্যাভারেজ এনার্জি আমি বার করি, তাহলে এই হাফ এইচ কাট ওমেগা জিরো এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট। এটা কিন্তু তোর চেঞ্জ হচ্ছে না, যখন এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে পুরো। আমি বলছি এই ভ্যালুটা কিরকম ভাবে চেঞ্জ। আগে ওই ব্যাখ্যাটা করে নে, এখানে তোর গ্রাফটা প্লট কিরকম হবে সেটা যদি দেখে নে। দ্য এক্সপ্রেশন ফর দ্য অ্যাভারেজ এনার্জি ইজ এইটা। আহ, আমি যদি এটাকে 0 পয়েন্ট এনার্জি হিসেবে না ধরি, যে এখান থেকে যদি স্কেল ফ্যাক্টরটা আমি চেঞ্জ করে দিলাম, যদি স্কেলটাই আমার এখান থেকে যদি শুরু হয়, তাহলে হচ্ছে এইচ কাট ওমেগা জিরো বা এক্সপোনেনশিয়াল অফ এইচ কাট ওমেগা জিরো কেবিটি -1। কারণ এটা এখন কাজে লাগবে না, কারণ হচ্ছে আমি এটাকে টি দিয়ে ডিফারেন্সিয়েট করব। এখানে যেহেতু টি ডিপেন্ডেন্স কিছু নেই, তাহলে এটা জিরোই হবে, এটা রেখে দিলেও কিছু হতো না। এখানে লেখা আছে ডিফারেন্স অফ দ্য এনার্জি হাফ এইচ কাট ওমেগা জিরো উইচ ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট 0 পয়েন্ট এনার্জি অ্যাজ ফর টি ইজ ইকুয়াল টু জিরো এপসিলন বার ইজ ইকুয়াল টু হাফ এইচ কাট ওমেগা জিরো। এটা কিন্তু এমনিতে ইম্পর্টেন্ট, কারণ টি ইজ ইকুয়াল টু যখন জিরো হচ্ছে, তাহলে কিন্তু এই প্লটটা, যখন আমরা এক্সপেরিমেন্টাল প্লট দেখেছিলাম, যদিও টি ইজ ইকুয়াল টু জিরোতে এক্সপেরিমেন্টাল প্লট কি হবে সেটা জানা একটু কষ্টকর, কারণ টি ইজ ইকুয়াল টু জিরো পৌঁছানো খুব কষ্টের। আমরা খুব কষ্ট করে মনে হয় টি ইজ ইকুয়াল টু 0.4 কেলভিন টাইপের যেতে পেরেছি, এর নিচে যাওয়াটা একটু চাপে।
এই অবস্থায় যে কি হবে, এক্সপেরিমেন্টালি দেখাচ্ছে জিরো, কিন্তু আমি যে প্রথম থিওরিটা দিলাম আইনস্টাইন থিওরি অনুযায়ী এটা কিন্তু জিরো নয়। এটা কিন্তু এখানে কিন্তু সামান্য এনার্জি আছে, এটাকে বলে 0 পয়েন্ট এনার্জি। ওকে, এইবার 0 পয়েন্ট এনার্জিটা যখন আমি হিট ক্যাপাসিটি বার করবো, তখন 0 পয়েন্ট এনার্জির কোনো ভ্যালু থাকবে না, কারণ এটা টি ডিপেন্ডেন্স কিছু নেই। এবার দ্য এক্সপ্রেশন ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য ক্রিস্টাল বিকামস, ইন্টারনাল এনার্জি মানে কি, অ্যাভারেজ এনার্জি আমি জানি, তাহলে নাম্বার অফ পার্টিকেলস বার করে গুণ করলেই আমি টোটাল এনার্জি পেয়ে যাবো। টোটাল এনার্জি বার করা মানে জাস্ট 3n দিয়ে গুণ করে দেওয়া। আমি এই পার্টটা কমপ্লিট করলাম, আর তারপর হচ্ছে টেম্পারেচার দিয়ে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে দেখছি এই পার্টটা আর থাকছে না। আর এইটা যদি দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে জটিল জিনিস আসবে। একবার ডিফারেন্সিয়েশনটা করে দেখতো এইটা আসছে কিনা, চেক করতো। এটা পারবি, এটা সোজা, কিন্তু জিনিসটা জটিল হবে আর কি, অনেক বড় বড় টার্মস আনতে হবে। ঠিক আছে, যদি এটা হয়ে যায়, এটা পারবি করতে, সবাই পারবে, অসুবিধা নেই। থিটা ইজ ইকাল টু, তুমি একটা জিনিস কোয়ান্টিটি ডিফাইন করছি, যে এখানে দেখ টি ডিপেন্ডেন্স একটা পার্ট আছে, আর একটা টি ইন্ডিপেন্ডেন্ট পার্ট আছে, এইচ কাট ওমেগা জিরো বাই কেভিটি, এই তিনটেই কিন্তু একটা কনস্ট্যান্ট। এটা শুধুমাত্র ওমেগা জিরোর উপর ডিপেন্ড করছে, এইচ কাট আর কেভিটি দুটোই, কেভি দুটোই কনস্ট্যান্ট। তাহলে যদি আমি এই জিনিসটাকে ধরি, থিটাই হচ্ছে আইনস্টাইন টেম্পারেচার, তাহলে এখানে যদি থিটাইটা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে একটা একটু ছোটোখাটো দেখতে জিনিস আমি পাবো। এই পোর্শনটা, এই সিভির ভ্যালুটাই এরকম ভাবে আমি পাবো। এবার থিটা এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, যখন হাই টেম্পারেচার আমি ধরছি টি গ্রেটার দেন থিটাই, মানে টিটা থিটাই থেকে অনেক বড়, এই টিটা থিটাই থেকে অনেক বড় হয়, তাহলে আমি যদি এই পোর্শনটা এক্সপ্যান্ড করি e⁻θi/t-1, তাহলে এটা এক্সপেনশন হচ্ছে 1 প্লাস θi/t প্লাস ডট ডট সামথিং -1। এখানে যদি আমি প্রথম টার্মটা নেই, যে বুঝতেই পারছিস এই টার্মটা খুবই ছোট, যেটা যেহেতু t/θi, এটা খুবই ছোট হবে, মানে 1 θi/t, এটা ছোট হবে, যেহেতু টি খুব বড়, তাহলে বাকি টার্মগুলো আমি ইগনোর করতে পারি, আর পড়ে থাকলো কি, 1 আর 1 কেটে গেল, এই 1 আর পরের 1টা কেটে গিয়ে পড়ে থাকলো এইচ কাট ওমেগা বাই কেভিটি, কিংবা θi/t। তাহলে এপসিলন বার কি হবে, 1/2 অফ এইচ কাট ওমেগা জিরো প্লাস কেভিটি, তো অলমোস্ট ইজ ইকুয়াল টু কেভিটি। দেখুন হাই টেম্পারেচারের ক্ষেত্রে তাহলে আমার যে ডুলং পেটিস ল আর এই আইনস্টাইনস ল, এটা কিন্তু প্রায় একরকম হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত, কারণ এক্সপেরিমেন্টাল ভ্যালুও তাই ছিল। তাহলে আইনস্টাইন ল থেকে ডুলং পেটিস লটা প্রুভ করা যাচ্ছে, পেছনে যাওয়া যাচ্ছে। এবার একটা জিনিস কথা, এই যে ডুলং পেটিস ল ইজ অবটেন্ড ফ্রম ক্লাসিক্যাল থিওরি, সেম জিনিস আসছে। এবার লো টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, কারণ হাই টেম্পারেচারটা আমরা ডুলং পেটিস লটা দেখেছি, ওটা ঠিকঠাকই কাজ করে, হাই টেম্পারেচার নিয়ে আমাদের কোনো খুব একটা প্রবলেম নেই, আমার লো টেম্পারেচার নিয়ে প্রবলেম। লো টেম্পারেচারে কি, টি লেস দ্যান থিটাই যদি হয়, বা কেভিটি লেস দ্যান এইচ কাট ওমেগা জিরো যদি হয়, তাহলে আমরা লিখতে পারি কি, e⁻h কাট ওমেগা জিরো বাই কেভিটি, বুঝতে θi/kBt, এখানে থিটাই অনেক বড়, তাহলে আমি -1টাকে ইগনোর করতে পারি, কারণ এই পোর্শনটা অনেক বড়। যদি আমি এটা রাখি, তাহলে এপসিলন বার ইজ ইকুয়াল টু হাফ এইচ কাট ওমেগা জিরো প্লাস এইচ কাট ওমেগা জিরো মাইনাস এইচ কাট ওমেগা জিরো বাই কেভিটি। ওকে, আর তারপর যদি সিভি ক্যালকুলেট করি, সিভি ক্যালকুলেট করলে আবার এই পোর্শনটা তোর, যেহেতু টি ডিপেন্ডেন্স নেই, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, আর বাকি পড়ে থাকছে এইটা।
আর এটা আমি দেখবি এটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, এটা কনস্ট্যান্ট। আর ডিপেন্ডেন্স কি আছে, শুধু মানে কার্ভটা কি কোত্থেকে জেনারেট হবে, মাইনাস এইচ কট ওমেগা জিরো বাই কেপিটি, বা সিভি ইজ ইকাল টু এটা সাম কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি। এবার থিটা ই বাই টি এটা যদি প্লট করিস তাহলে অনেকটা দেখতে তো এইরকম একটা প্লট আছে, ঠিক আছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল কার্ভ, যেটা লাইনটা আছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল কার্ভ, মানে যেই ফর্মটা আমরা থিটা এ বাই কেবিটি দিয়ে যেটা থিটা এ বাই টি দিয়ে যেটা ফর্মটা আমি পেলাম টু দি পাওয়ার থিটা এ বাই টি, সেইটা হচ্ছে এই লাইনটা। আর এক্সপেরিমেন্টাল ডেটা হচ্ছে এইটা, যে ডটগুলো দেওয়া আছে। দেখ হাই টেম্পারেচারে দেখ প্রায় সবকটাই আমার এক্সপেরিমেন্টাল ডেটা আর থিওরিটিক্যাল ডেটা কিন্তু একসাথে মিলে গেছে, প্রায় সবকটাকে টাচ করে গেছে দেখ। এবার যত টেম্পারেচার যখন আমি আস্তে আস্তে কমাচ্ছি, তত দেখ আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে এইদিকে। এটা আমার হওয়ার কথা ছিল এইরকম, কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে গেছে, মানে এই রেঞ্জে গিয়ে ওই থিওরিটি কিন্তু আর সেরকম ভাবে কাজ করছে না, ঠিক আছে। Although the Einstein model provides a much better explanation for the variation of heat capacity of temperature than the classical theory, it fails to account the values of specific heat at very low temperatures. যেটা এখানে এই প্রবলেমটা এখানে দেখা যায়। এবার এই প্রবলেমটা সরানোর জন্য তোদের আরেকটা থিওরি আনতে হলো, সেটা হচ্ছে ডিবাই মডেল অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। এই দুটো থিওরি যেগুলো করেছে আইনস্টাইন থিওরি আর ক্লাসিক্যাল থিওরি, এই দুটো থিওরি প্রায় সিমিলার বলতে পারি। কারণ হচ্ছে যে একটাতে এনার্জিটা ডিসক্রিট আর একটাতে এনার্জিটা কন্টিনিউয়াস। একটাতে আমি ইকুয়েশনটা ইন্টিগ্রেশন করেছি আর একটাতে সামেশন করেছি, একই ইকুয়েশন, এনার্জি ভ্যালুগুলো ডিফারেন্ট করে। কিন্তু যখন ডিবাইয়ের কেস হলো, ডিবাইয়ের কেসটা কিন্তু একটু ডিফারেন্ট। ডিবাই অন্যভাবে অ্যাপ্রোচটা করলো, অ্যাপ্রোচটা হচ্ছে আমরা প্রথমে কি নিয়েছিলাম, দুটো থিওরিতেই আমরা দেখেছিলাম যে এক একটা পার্টিকেল একটা পার্টিকেলের উপর ডিপেন্ড করে না, একটা পার্টিকুলার ভাইব্রেশন আর একটা পার্টিকুলার ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে না। কিন্তু এগুলো আহ, বলতে গেলে ওভার সিম্পলিফাইড কেস। হাই টেম্পারেচারে হয়তো এইটা ফ্যাক্ট হতে পারে, কারণ একটা পার্টিকেল একটা পার্টিকেলের থেকে অনেক দূরে আছে। কিন্তু লো টেম্পারেচার যখনই যাবে তখনই বুঝতে পারছি যে এটা ভলিউম কমতে থাকবে আর পার্টিকেলগুলো নিজের কাছে আসতে থাকবে। একে অপরের কাছে যখন চলে আসবে তখন আর কিন্তু নিজেদের মধ্যে যে ইন্টারাকশনগুলো সেগুলোকে আর তুই ইগনোর করতে পারবি। তখন অন্য ওই ওভার সিম্পলিফাইড কেস যেগুলো আগের ছিল সেগুলো ব্রেকডাউন করবি। তো সেগুলো যদি যদি না হয়, সেটা যদি না হয় সেটার পরিবর্তে আমি কি করতে পারি। এবার আমাকে ডেনসিটি অফ মোড সম্পর্কে কে কিছু জানিস একটুখানি আমাকে একটু বল। ডেনসিটি অফ মোডস হচ্ছে একটা পুরো ডিফারেন্ট একটা ক্লাসের জন্যই লাগতে পারে। আমি এটা সিম্পল করে বলতে পারি, কিন্তু তোরা কতদূর জানিস একটু বলো, ডেনসিটি অফ মোডস কাকে বল। তোরা পড়েছিস প্লাঙ্ক তো ডেনসিটি অফ মোডস? বল যা খুশি, ভুল বললেও অসুবিধা নেই, পরীক্ষা দিতে বসে। আচ্ছা, তোরা ওই পার্টিকুলার বক্স করেছিলি কত ডাইমেনশন পর্যন্ত করেছিলি, কত ডাইমেনশন পর্যন্ত তোদের সিলেবাসে আছে? ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল আছে? তো কেউ কিছু বলবে?
আছে, আমি বলছি যে ডেন্সিটি অফ মোডস হচ্ছে, ধর দুটো এনার্জি স্টেট, মানে এনার্জি হলো 1 2 3 4 করে এনার্জি গুলো বাড়ছে। এবার দুটো এনার্জির মধ্যে তোর কতগুলো ওয়েভ ভেক্টর আছে, বা কতগুলো ওয়েভ কতগুলো সলিউশন আছে, সেটাই হচ্ছে ডেন্সিটি অফ মোডস। ঠিক আছে, এবার ইউনিট না, কোনো একটা এনার্জি লেভেলের না, ডেন্সিটি অফ স্টেটস কোনো একটা এনার্জি হতে পারে না, কারণ তুই বুঝতেই পারছিস একটা এনার্জি মানে তার করসপন্ডিংলি একখানাই তো এনার্জি স্টেট থাকবে। একটা এনার্জির কিন্তু দু তিনটে এনার্জি স্টেট থাকতে পারে না। এক্ষেত্রে যদি থাকতে পারে, হয়তো 3 ডাইমেনশনে থাকতে পারে, কিন্তু সেটাও খুব রেয়ার কেস। এবার এই জন্য ডেন্সিটি অফ স্টেটস এর ক্ষেত্রে একটা ভলিউম ধরে নেওয়া হয়, মানে ই প্লাস ডিই, একটা রেঞ্জ অফ এনার্জিস, সেই এনার্জির মধ্যে আমার কতগুলো স্টেট আছে, সেটাই হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস। ঠিক আছে, এবার তুই যদি দেখিস যে 3 ডাইমেনশনাল প্রবলেমটি যদি সলভ করি, 3 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স, এখানে পার্টিকেল ইন এ বক্স বলে না, এখানে তো 3 ডাইমেনশনাল কন্টিনিউয়াস একটা অসিলেটর নিয়ে কাজ করেছে। এটা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ডেন্সিটি অফ তুই মোডস ক্যালকুলেট করতে পারিস, কোনো ব্যাপার না। যেহেতু অসিলেটরের সলিউশন আমি করিনি, আর তোরা জানিস পার্টিকেল ইন এ বক্সের সলিউশন কি হয়, ওই জন্য পার্টিকেল ইন বক্স সলিউশন করার অ্যাপ্রোচ করা ভালো, আর একটু সহজ হবে। পার্টিকেল ইন এ বক্সের সলিউশন এই পোর্শনটা শুধু, এই পার্টটাও নেই। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে এটার এনার্জি, করসপন্ডিং এনার্জি কত হবে, এই এনার্জিটা প্রায় সেম, এটা বলতে পারি। এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার nz স্কোয়ার। এটা ভাব x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। তাহলে আমি যদি একটা এখানে এক্স ওয়াই জেড একটা অ্যাক্সেস করি, তাহলে বুঝবো এর একটা করসপন্ডিং যে কোনো একটা ভ্যালু, তাহলে সেখানে একটা স্পিয়ার ড্র করবে। ডেন্সিটি অফ স্টেটস কোনটা, আমি আরেকটা স্পিয়ার ড্র করলাম, মানে এটা স্পিয়ারটা সাইজে বাড়ছে, মানে কি এনএক্স এনওয়াই এনজেড, এটা তো এই ভ্যালুগুলো তো ডিসক্রিট, 1 2 3 4 করে বাড়তে বাড়তে থাকে। এবার আমি একটা স্পিয়ার ড্র করছি, এনএক্স এনওয়াই এনজেড ইজ ইকুয়াল টু সামথিং, এটা তো ইকুয়েশন অফ স্পিয়ার। আমি যদি একটা স্পিয়ার ড্র করলাম, আর তারপরের এনার্জির জন্য আরেকটা স্পিয়ার ড্র করলাম, এই দুটো স্পিয়ারের মাঝখানে যে এলাকাটা আছে, এটা নাম্বার স্পেসে, ঠিক আছে, যে যটা স্টেট হবে সেটাই হচ্ছে তোর এই ডেন্সিটি অফ স্টেটস। ওকে, ঠিক আছে, ডেন্সিটি অফ স্টেট যদি অসুবিধা হয় ওটা নিয়ে একদিন একটা পুরো ক্লাস আলোচনা করতে হবে, ডেন্সিটি অফ স্টেট নিয়ে, এটা খুব একটা সিম্পলি বোঝা যাবে না। কিন্তু ডেন্সিটি অফ স্টেটস এর ভ্যালু এক্ষেত্রে এইটা 4 π v নিউ এস এস কিউ নিউ স্কোয়ার ডি নিউ। এইবার আমাকে দেখতে হবে ভাইব্রেশনাল মোডস, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। ভাইব্রেশনাল মোডস দু রকমের হয়। ভাইব্রেশনাল মোডস আমরা কি বলেছি আগে, যে প্রত্যেকটা একটা হারমোনিক অসিলেটর, প্রত্যেকটা হারমোনিক অসিলেটরে অসিলেট করছে, তাহলে ভাইব্রেশনাল মোড দু রকম হয়। সেটা কিরকম, একটা হচ্ছে লন্ডিটিউডাল ভাইব্রেশনাল মোড, মানে কি তোর পার্টিকেলটা আছে এরকম, পার্টিকেলটা যখন সামনে পেছনে মুভ করবে, সেটা হচ্ছে লন্ডিটিউডাল ভাইব্রেশনাল মোড। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে তোর ট্রান্সভার্স ভাইব্রেশনাল মোড। ট্রান্সভার্স তো আছে কিছু। এবার আমাকে একটু ভেবে বল যে একটা পার্টিকেল যখন লংজিটিউডাল মোড মানে হচ্ছে সামনে পেছনে, আর ট্রান্সভার্স মোড তোর কটা হতে পারে? লংজিটিউডাল মোড হচ্ছে একখানা,
না, এক ধরনের পসিবিলিটি আছে অসিলেট করা। ট্রান্সভার্স মোড কটা হতে পারে? বুঝতে পারছি ট্রান্সভার্স মোড মানে কোনটা, বুঝতে পারছিস তো নিশ্চয়ই। ট্রান্সভার্স মানে হচ্ছে এই পারপেন্ডিকুলারলি মুভ করবে, মানে এই ধরনের এইদিকে এদিকে মুভ করতে পারে। তাহলে এটা এই মোডটা কটা হতে, মানে এই ধরনের মোশন কত রকমের হতে পারে? তিনখানা কেন বললি? হুম। তিনটে ডাইরেকশনের মধ্যে একটা ডাইরেকশন তো আমরা লংজিটিউডাল মোড, বা দুখানা। তাহলে দুখানা করে থাকবে। দুখানাটা কিরকম হবে? ধরো আমি যদি এটা ধরি এক্স অ্যাক্সিস ধরি, একটা ভাইব্রেশনাল ট্রান্সভার্স মোড আর কি, সেটা হবে ওয়াই ডিরেকশনে, একটা হবে জেড ডিরেকশন। তাহলে হচ্ছে ট্রান্সভার্স মোড হচ্ছে দুটো। এবার ট্রান্সভার্স মোড আর লংজিটিউডাল মোডের ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট হয়। ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট অনুযায়ী আমি এই ডেন্সিটি অফ স্টেট থেকে আলাদা করে লিখতে পারি, যেটা হচ্ছে 2 ট্রান্সভার্স মোডের ফ্রিকোয়েন্সি তার হোল কিউব, যেটা আমি ফর্মুলাতে পেয়েছিলাম, প্লাস 1 বাই নিউ এল লংজিটিউডাল মোড হোল কিউব আর নিউ স্কয়ার ডি। এবার আসে আসল ডিবাই থিওরি। এবার ডিবাই থিওরি কি বলছে? ডিবাই থিওরি বলছে যে প্রত্যেকটা পার্টিকেল ইন্ডিপেন্ডেন্টলি অসিলেট করতে পারে না, তারা একটা পুরোটাই এটা ভাইব্রেশনাল মোডে থাকবে, মানে একটা পুরোটা ফুল সিস্টেম। তাহলে যে এনার্জি ফ্রিকোয়েন্সিগুলো আছে, সেটা এই ডেন্সিটি অফ স্টেটের যে লটা আছে সেই অনুযায়ী চেঞ্জ হবে। আমরা তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব? ক্যালকুলেশন হচ্ছে টোটাল ডেন্সিটি অফ স্টেট হচ্ছে 3n, 0 to নিউ ডি হচ্ছে কাট অফ এনার্জি, এরপর এর বেশি ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি হতে পারে না, তাহলে সেটা হচ্ছে 3n। আমি যদি এই ক্যালকুলেশনটা এই জেড নিউ এর ভ্যালুটা আমি বসিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে হচ্ছে এইটা। আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে নিউ ডি শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্স, এই এটার উপর নয়। তাহলে নিউ ডি কিউব বাই 3 ইজিক্যাল টু 3n, নিউ ডি তার হোল কিউব ইজিক্যাল টু এটা। আর তোরা প্ল্যাঙ্কসের যে এনার্জি, কোনো একটা পার্টিকুলার এনার্জি কত হয় সেটাও তোরা করেছিস, যে এপসিলন বার ইজ ইকাল টু এইচ নিউ বাই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেপিটি -1। ঠিক আছে, ডিভাইডার বেশি ডিটেলে যাওয়া আমার কাছে সম্ভব নয়, কারণ আমাকে ধরে ধরে দিলে প্রত্যেকটা বোঝাতে হবে। বুঝতে পারছিস? ওখানে ডেন্সিটি অফ স্টেট থেকে পুরোটা যদি বলিস তাহলে করবো না হয় একদিন, কিন্তু অতটা ডিটেলে দরকার নেই, কারণ এটা তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, তবে প্র্যাকটিক্যাল। তোদের কিছু ফর্মগুলো, এই ফর্মুলাগুলো প্লটই করতে হবে, আর কনসেপ্টটা বুঝলেই হবে যে কীভাবে কাজ হচ্ছে। তোদের এই থিওরিগুলো তোদের পরীক্ষায় করতে দেবে, পরীক্ষায় তো সলভ করতে দেবে না, এটা প্রমাণ করে দেখাও সেটা দেবে। আগের দুটো দিতে পারে। যদি আমি সেম ক্যালকুলেশনটা আবার করি, সেইভাবেই আমি টোটাল এনার্জি বার করবো। টোটাল এনার্জি হচ্ছে 0 to নিউ কিউব বা এটা ইন্টিগ্রেশন। এটাও একটা ইন্টিগ্রেশন যদি সলভ করি, ওটা সলভ করা হলে এরকম একটা ফর্ম চলে আসে। এই ফর্মটা একটু মনে আছে, এক মিনিট। যদি এনার্জি ক্যালকুলেট করি, তাহলে এনার্জিটা ফর্মটা আসে এইরকম। থিটা ডিটা যেরকম আমরা এইচ নিউ ডি বাই কেবিটি যেরকম আগে ধরেছিলাম আইনস্টাইনের ক্ষেত্রে থিটা ডি, থিটা ই ধরেছিলাম, এটা হচ্ছে থিটা ডি ডি বাই এর জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এই পোর্শনটা। এবার এই পোর্শনটার মনে হয় ইন্টিগ্রেশন তোরা নর্মালি করতে পারবি কি? দেখে কি মনে হচ্ছে? দেখে কিছু চেনা চেনা লাগছে যে এটা ইন্টিগ্রেশন করা যাবে নর্মালি, সেপারেশন অফ ভেরিয়েবল বা কিছু দিয়ে।
ঠিক আছে, যদি ইন্টিগ্রেশন যদি নাও হয় কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে আমি এখন ইন্টিগ্রেশন এটা করবো না। যখন আমার সিবি হচ্ছে, সিবি মানে ডিই ডিটি, টি দিয়ে ডিফারেন্সিয়েট করি, টি দিয়ে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশনের ভিতরের টার্মটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 4 বা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার এই যে পোর্শনটা বেরোলো আমার, সেটাকে বলা হয় এফডি বা ডিবাই ফাংশন। ডিবাই ফাংশনের প্লটটা একবার খেয়াল করে দেখবি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। কিন্তু যাই হোক, এই ডিবাই ফাংশন যাই হোক, এটা ডিবাই ফাংশন হচ্ছে এইটা, ডিবাই ফাংশনটা যাই হোক সেটা কিন্তু একটা না, সেটা এই যে ইন্টিগ্রেশন যে টার্মটা আছে সেটা কিন্তু একটা সবসময় কনস্ট্যান্টই আছে, হয়তো টি এর ডিপেন্ডেন্স আসবে কিছুটা হলেও, কিন্তু এটা মোটামুটি 1/t এর ডিপেন্ডেন্স থাকার কথা এখান থেকে যা দেখে মনে হচ্ছে। ওকে, এবার দেখা যায় টেম্পারেচার যখন হাই হবে, টেম্পারেচার যখন হাই হবে টি থিটা ডি, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে না, এই জন্য ইন্টিগ্রেশন নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। x is small compared to the unity of the complete range, therefore e to the power x minus 1 টাকে x আমি ধরতে পারি, যেটা আমরা আগেও করেছিলাম, আগে দেখেছিলাম এভাবে করা যায়। তাহলে ইন্টিগ্রেশনটা পড়ে থাকলো কি, 0 to theta d by t x square dx, সাবস্টিটিউট করলেই এইটা পাওয়া যায়। তাহলে পরে ই হচ্ছে 3n কেভিটি আর সিপি হচ্ছে 3n কেভি বাই 3r, যেটা আমরা ডুলং পেটিস ল থেকে জানি। এটা হচ্ছে হাই টেম্পারেচারের ক্ষেত্রে ডুলং পেটিস ল সবসময় ভ্যালিড, আর হাই টেম্পারেচারে এই ডিভাইস লটা, ডিভাইস থিওরিটা আমার ডুলং পেটিস লটা আউটকামই দিচ্ছে, মানে এইটা ডুলং পেটিস লটাকেও সাপোর্ট করছে। এবার হাই টেম্পারেচারের ক্ষেত্রে আমার প্রবলেম নেই, ডুলং পেটিস ল আইনস্টাইন ল সব একই রকম কাজ করে, ডিভাইও কাজ করছে সেটা, কিন্তু আমার প্রবলেম হচ্ছে লো টেম্পারেচার। লো টেম্পারেচারে যখন টি লেস দ্যান থিটা ডি, তখন এক্স এম ইজ ইকাল টু থিটা ডি বাই টি অলমোস্ট গোস টু ইনফিনিটি। বুঝতে যাচ্ছিস, টি গোস টু যদি 0 হয় তাহলে এক্স এম গোস টু ইনফিনিটি। যদি এখানে এই প্লটটা দেখিস, মানে এই এটা দেখিস, এটা একটা স্পেশাল ফাংশন, এটা ক্যালকুলেট হয়তো হাতে করে ক্যালকুলেট করা যাবে না, এটা যদি তুই সিমুলেশন করিস বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করিস, ইন্টিগ্রেশন করলে তার ভ্যালু দেওয়া হচ্ছে পাই টু দি পাওয়ার 4/15। বললাম কি, এটা একটা কনস্ট্যান্ট হয়ে যায়, এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি যদি এই ই এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকলো কি, এই পাই টু দি পাওয়ার 15 পাই টু দি পাওয়ার 4/15, আর ই ভ্যালুটা ডিপেন্ড করছে টি টু দি পাওয়ার 4 এর উপর। কনস্ট্যান্ট গুলো সম্পর্কে অত ভাবার দরকার নেই, কারণ কনস্ট্যান্ট গুলো জাস্ট বয়ে বয়ে নিয়ে যাবে, আর কিছু না। আসলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে টি টু দি পাওয়ার 4, কারণ এইটা ভেরিয়েবলটা ইম্পর্টেন্ট, ভেরিয়েবলের অর্ডারটাও ইম্পর্টেন্ট। যদি আমি ডিফারেন্সিয়েট করি টি দিয়ে, তাহলে ভেরিয়েবল অর্ডারটা দেখ এখানে টি কিউব হয়ে গেছে, টি কিউব। আর আমরা প্রথম থেকে এটা করার চেষ্টা করছি যে আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট সবসময় টি কিউব ল ফলো করে। অ্যাট ভেরি লো টেম্পারেচার স্পেসিফিসিটি ইজ প্রপোর্শনাল টু টি কিউব, এক্সপেরিমেন্টালি দেখা যায় টি কিউব ল ফলো করে। এবার যদি টি কিউব ল ফলো করে এক্সপেরিমেন্টালি, আর থিওরিটিক্যালিও আমি যদি বার করতে পারলাম যে এটা টি কিউব ল ফলো করছে, তাহলে থিওরিটা মোটামুটি ঠিকঠাক। তো এটাকে বলে হচ্ছে ডিবাইয়ের টি কিউব ল। যখন এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল ভ্যালু যখন ম্যাচ করে দেখা যায়, এটা হচ্ছে আইনস্টাইন। আমি আগের দিন দেখালাম, দেখালাম যে ডিভাই টেম্পারেচার আর একটু সরে, যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা সেটা লো টেম্পারেচারে আর একটু বাঁ দিকে সরে গেছিল, বাঁ দিকে সরে ছিল, আইনস্টাইন ডান দিকে সরে আছে, আইনস্টাইনের কার্ভটা, তা ডিভাই কিন্তু ওই বাঁ দিকে সরে আছে, আর অ্যাকচুয়ালি যে আসল কার্ভটা হয়, আসল এক্সপেরিমেন্টাল কার্ভটা হয়, তাকে পুরোপুরি ম্যাচ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ডিভাই, আইনস্টাইন আর ডুলং পেরিসের ল তিনটে। এর মধ্যে আমরা কাজ কি করতে পারি, কম্পিউটারের প্লট হচ্ছে যেই প্লটগুলো আছে সেগুলো করতে পারি, থিওরিটিক্যাল যেই প্লটগুলো সেটা করতে পারি। আর আরেকটা যদি হয়, তাহলে যে আগের দিন তোর যে গামা ফাংশন ইন্টিগ্রেশনগুলো ছিল দুটো, ওই ইন্টিগ্রেশন আর এই ইন্টিগ্রেশনটা তোর একটা কম্পিউটার সিমুলেশন দিয়ে করা যেতে পারে। আর তোরা কি কম্পিউটার সিমুলেশনে তোর ইন্টিগ্রেশন হয়ে গেছে তোদের কম্পিউটার পাইথনে? সাইপাই দিয়েই করেছিস তো? সাইপাই না নাম, মানে নাম পাই দিয়ে হবে না, সাইপাই দিয়েই করতে হবে।
আর সাইপাই দিয়ে করেছিস আর নিউমেরিক্যালি কোনোভাবে করেছিস কি? সাইপাই ডট ইন্টিগ্রেট দিয়ে। তাহলে ঠিক আছে, তাহলে আরেকদিন আরেকদিন হলে আমার হয়ে যাবে পুরোটাই কোর্সটা। আরেকদিন দেওয়াটাই ভালো। পরের দিন এটা থিওরিটিক্যাল পার্টগুলো আমার কমপ্লিট হলো। এবার যে পাইথনের যে কার্ভগুলো জেনারেট করা যাবে সেইটা করা হবে। আর এই ইন্টিগ্রেশনগুলো যেগুলো গামা ফাংশন দিয়ে আগের দিন তোরা করলি, মানে একজনই করেছে যদিও। আর এই এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন থেকে ইনফিনিটি যে ইন্টিগ্রেশনটা পাই টু দি পাওয়ার 4/15 সেইটা সলিউশন করা হবে ইন্টিগ্রেট দিয়ে। আর কার্ভটাও জেনারেট করা হবে টি কিউব লয়। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। এই পোর্শন একটু ডিওয়াই আর এই পোর্শনটা একটু পড়াশোনা করিস। আমি বলছি না থিওরিটিক্যাল ক্যালকুলেশন গুলো পুরো দেখতে, কারণ আমার মনে হয় না ক্যালকুলেশন গুলো তোর এখনই লাগবে। এর পরের সেমিস্টারে লাগবে, যখন সলিড স্টেট হবে এই ক্যালকুলেশনের ডেরিভেশন তোদের পরীক্ষায় করতে দেবে পুরোপুরি। ডিভাইটা আর আইনস্টাইনটা এটা দেওয়া একটু যদি ডিভাই বলছি ডুলং পেটিট আর আইনস্টাইনটা ডিভাইটা দিলে তোর পরীক্ষার হলে একটু নামানো চাপ হয়ে যায়। ব্যাস, অনেকটাই বড় ক্যালকুলেশন করতে হয়, কিন্তু দিতেও পারে, কিছু বলা যায় না। আসলে অনলাইন পরীক্ষা হবে না অফলাইন, এটা একটা ইম্পর্টেন্ট। জানিস কি কেউ অনলাইন পরীক্ষা হবে পাবে না অফলাইন পরীক্ষা হবে? এই সেমিস্টার অনলাইন হবে, কিন্তু এই সেমিস্টারে বলছি না, আমি পরের সেমিস্টারের কথা বলছি, যখন তোদের সলিড স্টেট পড়তে হবে। সলিড স্টেটের একটা পেপারই আছে পুরো সলিড স্টেটের জন্য, তার মধ্যে এই স্পেসিফিক পার্টটা আছে। সেটা মনে হয় তোদের অফলাইনে দিতে হবে মনে হয়, অনলাইন হবে না যদি খুব খারাপ অবস্থা না হয়। তাহলে একটু হাতে করে প্র্যাকটিস করা, হাত ইন্টিগ্রেশন গুলো একটু প্র্যাকটিস রাখ হাতে, নাহলে মুশকিল হয়ে যাবে তখন। ঠিক আছে, বাকিটা বলতে শুধু এই পোর্শনের প্লট গুলো আর ইন্টিগ্রেশন গুলোই বাকি থাকলো। সেটা আমরা পরের দিন করে এটা শেষ করে দেবো। ঠিক আছে। আর কোনো এখান থেকে কোনো অসুবিধা থাকলে বলিস। ডিভাইডটা বলিস না, ডিভাইডার অসুবিধা আছে আমি জানি। আর যদি তোরা বলিস যে তোমার আমার ডেনসিটি অফ স্টেট নিয়ে থিওরিটা বোঝার জন্য একদিন আমাকে ক্লাস দিবি, তাহলে সেটা অসুবিধা হতে পারে। সেটা এটা হচ্ছে আলাদা করে করলেও হবে, সেটা এই ক্লাসের মধ্যে জোড়ার দরকার নেই। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলিস, থিওরিটা বুঝিয়ে দেবো। সেটা কিন্তু আলাদা, মানে যে কোনো পোর্শনই অসুবিধা হলে বলতে পারিস, সেটা ক্লাসের মধ্যে ধরার দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে আজকের মতো এখানেই থাক। থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট হলো, পরের দিন কোডটা আমি করবো, আর পরের দিন কোডটা আপলোডও করবো। এই দুদিনে কোনো রকম কোড আপলোড হয়নি, আমার এই বইটা আপলোড করা আছে। পরের দিন কোড না। ঠিক আছে।